ছাত্রছাত্রী, দেখো আজকে আমরা ক্লাস 10-এর উপপাদ্য নিয়ে আলোচনা করব। যে উপপাদ্যটা লিখে রেখেছি এটা বৃত্ত সংক্রান্ত একটা উপপাদ্য, যেটা কিনা মাধ্যমিকে 2002, 2006 এবং 2022-এ এসেছিল। এই উপপাদ্যটার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুকে কাজে লাগিয়েও আমরা কিন্তু কিছু কিছু অঙ্ক করব, যেগুলো পরীক্ষাতে খুবই থাকে। হামেশাই দেখা যায় এই ধরনের অঙ্ক, যেটা আমি উপপাদ্য করানোর পরে করব। উপপাদ্যটা কি লেখা রয়েছে? ব্যাস নয় এমন কোন জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। এইটুকু তোমাদের বইয়ে দিয়ে দেওয়া থাকবে, অর্থাৎ পরীক্ষাতেও এটা দিয়ে দেওয়া থাকবে। এই ইনফরমেশনটাকে কাজে লাগিয়ে বা এই স্টেটমেন্টটাকে কাজে লাগিয়ে আমাদের কি কি প্রমাণ করতে হবে কি না করতে হবে সেটা ধাপে ধাপে আমরা করব। তো বুঝতেই পারছো যে উপপাদ্যটা আমি লিখে রেখেছি, এটা একটা বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, অর্থাৎ সার্কেল, বৃত্তকে কেন্দ্র করে উপপাদ্যটা আমাকে কিছু একটা প্রমাণ করতে হবে। তো বৃত্ত জিনিসটা কি, সার্কেল জিনিসটা কি? সার্কেল জিনিসটা আমরা একটু আলোচনা করি, তোমাদের ধারণা আছে তবু আমি একটু আলোচনা করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। বৃত্ত হচ্ছে কোন একটা বিন্দু, কোন একটা পয়েন্টকে মাঝখানে রেখে যদি পয়েন্টটাকে আমি এমন ভাবে ঘিরি যাতে করে এই পয়েন্টটা সবসময় মাঝখানেই থাকবে, এমন যদি ঘিরতে পারি তাহলে যে ছবিটা ফুটে উঠবে, সেই ছবিটাকেই আমরা বলবো বৃত্ত। ধরে নিচ্ছি যে একটা পয়েন্ট নিয়েছি, সেই পয়েন্টের নাম আমি সি দিলাম। সি হচ্ছে একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে আমি ঘিরবো। কিভাবে ঘিরবো? বলেছি পয়েন্টটা যেন সবসময় মিডিলেই থাকে। তাহলে মিডিলে থাকতে গেলে একে যদি ঘিরতে হয় তাহলে কিছুটা দূর দিয়ে ঘিরবো। কিছুটা দূর দিয়ে আমি মনে করলাম কিছুটা দূর দিয়ে ঘিরছি। আমরা কাঁটা কম্পাসে যখন বৃত্ত আঁকি তখন দেখবে কাঁটাটা এইভাবে রাখি কাঁটা কম্পাসের, এবং পেন্সিলটাকে এইভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে দিই। দিলে যে ছবিটা দেখতে হয় সেই ছবিটা হয়ে যায় একটা বৃত্ত। তো আমি একটা বৃত্ত আঁকছি। কিভাবে আঁকবো? সবসময় যেন মাথায় থাকে যে বিন্দুটা যেটা সি নাম দিয়েছি সেই বিন্দুটা যেন সবসময় মিডিলেই থাকে, সেটাকে মিডিলে রেখে আমি একটা বৃত্ত আঁকলাম। অর্থাৎ যে ছবিটা আঁকলাম সেই ছবিটায় দেখতে পাচ্ছ সি সবসময় মিডিলে রয়েছে। এর অর্থ কি? অর্থ হচ্ছে যে সি যদি এইখানে থাকে, সি থেকে সবসময় এই যে যে বক্ররেখা দ্বারা ঘিরেছি সেই বক্ররেখার দূরত্ব সবসময় সমান হবে। এই হচ্ছে বক্ররেখার দূরত্ব, সবসময় সমান হচ্ছে। এইটা হচ্ছে বক্ররেখার দূরত্ব। অর্থাৎ আমি যদি সি থেকে এই পর্যন্ত মাপি, আলাদা আলাদা যদি নাম দেখে এ নাম দিই, একে বি নাম দিই, একে সি নাম দিই, ডি নাম দিই, সি দেবো না, সি নাম দেওয়া আছে, ডি দেবো, ই দেবো, এরকম যদি নাম দিই তাহলে দেখতে পাবে প্রত্যেকটা দূরত্বই কিন্তু সমান হবে, একই মাপের হবে। আমি যদি মাপ ধরি এটা 6 সেন্টিমিটার, তো প্রত্যেকটাই 6 সেন্টিমিটার হবে। সেই ক্ষেত্রে আমি বলতে পারবো যে সি যে বিন্দুটাকে ঘিরলাম সেটা মিডিলেই থাকবে। এরকম ছবি হলে একে আমি একটা বৃত্ত বলবো। এবার যে বিন্দুটাকে ঘিরলাম, দেখতে পাচ্ছ কাকে ঘিরলাম? সি কে ঘিরলাম, সি বিন্দু। এই সি বিন্দুটাকে আমরা বলবো এই বৃত্তের কেন্দ্র। এই বৃত্তের কেন্দ্র মানে সি কে কেন্দ্র করে আমি কিন্তু ঘিরেছি। সি হচ্ছে কেন্দ্র, ইংরেজিতে আমরা একে বলবো সেন্টার। সেন্টার দেখবে ফুটবল খেলাতে যখন দুটো পক্ষের ফুটবল খেলা হয় তখন শুরুতে বলটা নিয়ে মাঠের ঠিক মাঝখানে আমরা সেন্টার করি। তো সেই সেন্টারটাই হচ্ছে ঠিক মাঠের মাঝখানে করা হয় এই জায়গা, এইটা সেই জন্য এই বিন্দুটাকে আমরা বলবো সেন্টার। এটা দেখতে কেমন? এটা দেখতে একটা সাইকেলের চাকার মতো। সাইকেলের যে স্পোক গুলো থাকে তোমরা দেখেছো, সাইকেলের স্পোক গুলোর প্রত্যেকটার মাপ সমান হয় এবং তারা কোথায় রিং পর্যন্ত এসে শেষ হয়। তো এই মাপটা সবসময় সমান, যেমন স্পকের মাপ, এই এই যে মাপটা নিচ্ছি এবং এই যে মাপ যেটুকু সবার ক্ষেত্রে সমান হচ্ছে, অর্থাৎ যতটা দূর দিয়ে আমি বিন্দুটাকে ঘিরেছি, যতটা দূর দিয়ে সি বিন্দুটাকে ঘিরেছি সেই দূরত্বটাই হয়ে যাচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ এ থেকে সি পর্যন্ত এই দূরত্বটা, বি থেকে সি পর্যন্ত যেহেতু সবাই সমান, এই দূরত্বটাকে বলবো এই বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস। তো আমরা এটা বৃত্ত সম্বন্ধে পড়তে গেলে আমরা এই ধারণাগুলোকে আমাদের কাজে লাগবে। এটা হচ্ছে ব্যাসার্ধ বা রেডিয়াস, আমরা এটা বলতে পারি। এবার দেখো যে বৃত্তটা আমি এঁকেছি সেই বৃত্তটাকে এইভাবে আঁকলেও হতো, অর্থাৎ আমি এটা মুছে দিচ্ছি, বৃত্তটাকে এইভাবে আঁকলেও হতো যে সি পয়েন্টটাকে ঘিরে দিচ্ছি, সি পয়েন্টটাকে আমি যতটা দূর দিয়ে এই ক্ষেত্রে ঘিরেছি অতটা দূর দিয়ে না ঘিরে আর একটু কাছে দিয়েও ঘিরতে পারতাম। তো সেই ক্ষেত্রে একটা বৃত্ত তৈরি হতো, সেই ক্ষেত্রে একটা বৃত্ত তৈরি হতো। অর্থাৎ কি না, আমি ওই বিন্দুটাকে কতটা দূর দিয়ে ঘিরবো সেটার উপর কিন্তু বৃত্তের সাইজ বা এই যে যে বক্ররেখা দ্বারা ঘিরছি সেই বক্ররেখাকে, এক পাক বক্ররেখার যে দৈর্ঘ্য তাকে বলা হবে এই বৃত্তের পরিধি, সার্কামফেয়ারেন্স। তাকে বলা হবে বৃত্তের
পরিধি, অর্থাৎ এই যে পরিধি, যদি আমি ছোট অল্প জায়গার মধ্যে ঘিরি তাহলে বৃত্তের পরিধিটা কম হবে, যদি আমি অনেক দূর দিয়ে ঘিরি তাহলে পরিধিটা বড় হবে। কিন্তু বৃত্তটা ছবিটা দেখতে যেরকম একই রকম থাকবে, একটাকে ছোট বৃত্ত একটাকে বড় বৃত্ত আমি নাম দিতেই পারি। সেই ক্ষেত্রে আমরা এই বৃত্তর ছবিগুলো পেলাম। এই বৃত্ত সংক্রান্ত এইবার দেখো, এই যে বৃত্তটা পেলাম, আমি যে কোনো একটা বৃত্তকে ফিক্সড করে নিচ্ছি। যে কোনো একটা বৃত্ত প্রথমে যেটা এঁকেছিলাম সেটাকে ফিক্সড করে নিচ্ছি, এবং যে বিন্দুটাকে ঘিরেছি সেই বিন্দুটাকে আবারও আমি নাম দিচ্ছি, সি নাম দিচ্ছি। সি ফর সেন্টার অর্থে আমি সি নাম দিয়েছি। এবার এই যে বৃত্তের যে পরিধি, অর্থাৎ যে বক্ররেখা দিয়ে বৃত্তটাকে ঘিরেছি, মনে করো আমার কাছে একটা সুতো ছিল, সেই সুতোটা এরকম বেঁকিয়ে দিয়ে আমি এই বৃত্তটাকে তৈরি করেছি। তো বৃত্ত হয়ে গেছে, এটা একটা বিন্দুকে ঘিরেছি, ঘেরার ফলে একটা বৃত্ত হয়ে গেছে। এইবার যে ছবিটা পেলাম সেই ছবিতে এই যে বৃত্তের পরিধির উপরে অসংখ্য বিন্দু আছে। একটা সরল রেখা বা একটা বক্ররেখার উপর অসংখ্য বিন্দু থাকে, বা অসংখ্য বিন্দু পাশাপাশি বসে একটা রেখা তৈরি হয়। সেটা সরল রেখা হতে পারে, বক্ররেখা হতে পারে। এটা একটা বক্ররেখা তৈরি হয়েছে। তো সেই বক্ররেখার ওপরে যদি যে কোনো জায়গায় যদি দুটো বিন্দু নিই, দেখো এখানে আমি বিন্দু নিয়েছি, এখানে একটা বি বিন্দু নিয়েছি, এখানে একটা এ বিন্দু নিয়েছি। যদি এই দুটো বিন্দু আমি যদি যোগ করে দিই স্কেলের সাহায্যে, তাহলে একটা সরল রেখা পাবো। এ বিন্দু আর বি বিন্দু যুক্ত করে দিলে যে সরলরেখাটা পাচ্ছি, এই সরলরেখাকে বলা হবে এই বৃত্তের একটা জ্যা। এই বৃত্তের একটা বলা হবে জ্যা, বা ইংরেজিতে বললে আমরা কর্ড বলবো। এই বৃত্তের একটা জ্যা। তো এবি হয়ে গেল জ্যা। তো জ্যা কাকে বলে স্যার? জ্যা হচ্ছে কোন বৃত্তের যে কোনো পরিধির উপর যে কোনো দুটো বিন্দু নেবো। পরিধির উপর নিতে হবে, তুমি যেখানে খুশি নাও। আমি মনে করলাম এখানে একটা নেব বিন্দু, আর এখানে একটা নেব, এখানে পি নেবো স্যার, আর এখানে কিউ নেবো। তাহলে পি আর কিউ জুড়ে দাও। পি আর কিউ জুড়ে দিলে যে সরল রেখাটা পেয়ে যাবে, সেই সরল রেখাটাকে বলা হবে এই বৃত্তের একটা জ্যা। তাহলে দুটো জ্যা পেলাম এই ক্ষেত্রে। একটা জ্যা পেলাম হচ্ছে এবি, দেখতে পাচ্ছ এবি। আর একটা জ্যা পাচ্ছি সেটা হচ্ছে পি কিউ। আর একটা জ্যা পেলাম সেটা পি কিউ। দুটো জ্যায়ের কিন্তু দৈর্ঘ্য আলাদা, দুটো জ্যায়ের দৈর্ঘ্য আলাদা, লেন্থ আলাদা, মেজারমেন্ট আলাদা। দেখতে পাচ্ছ এবি থেকে পি কিউটা অনেকটা লম্বায় বড় হয়েছে। তো এরকম আমি যে কোনো জায়গায় বৃত্তের পরিধির ওপর দুটো বিন্দু নেব, জুড়ে দেব, একটা করে জ্যা পাবো। এবার তোমরাই বলো একটা বৃত্তের উপরে কতগুলো জ্যা আঁকা যায়, মানে একটা বৃত্তের কতগুলো জ্যা থাকতে পারে? অসংখ্য জ্যা থাকতে পারে। কেন অসংখ্য জ্যা থাকতে পারে? কারণ বৃত্তের পরিধির ওপর অসংখ্য বিন্দু আছে, দুটো বিন্দু জুড়ে দিলে একটা জ্যা পাওয়া যাবে। তাহলে অসংখ্য বিন্দু যদি থাকে, তাহলে একটা জ্যা তৈরি করতে গেলে দুটো বিন্দু লাগবে। অসংখ্য জ্যা আমরা পেয়ে যাব। এইবার যে অসংখ্য জ্যাটা পেয়ে গেলাম বা পাবো, আমি এগুলো মুছে দিচ্ছি, মুছে দিয়ে অসংখ্য যে জ্যা পাবো, জ্যায়ের একটু রকম ভেদ আছে। কিরকম রকম ভেদ আছে স্যার? জ্যায়ের রকম ভেদ, আমি জ্যাগুলো মুছে দিচ্ছি। এইখানে একটা মনে করো এখানে একটা জ্যা আছে। মনে করো এখানে একটা পয়েন্ট নিয়েছি, বিন্দু নিয়েছি বৃত্তের পরিধির ওপর, যে বিন্দুটাকে বলছি এ বিন্দু, এবং পরিধির উপর অন্য একটা বিন্দু নিয়েছি, সেই বিন্দুটাকে বলছি বি বিন্দু। এ আর বি যদি আমি জুড়ে দিই তাহলে একটা জ্যা পেয়ে গেলাম, এ বি জ্যা। এর থেকে একটু দূরে ওপরের দিকে এবং বি থেকে একটু দূরে ওপরের দিকে এখানে একটা বিন্দু নিচ্ছি ই, এবং এখানে একটা বিন্দু নিচ্ছি এফ। পরিধির উপরে নিতে হবে। এই দুটো বিন্দু জুড়ে দিলে আর একটা জ্যা পাবো। দেখতে পাচ্ছি এবিও যেমন একটা জ্যা, ইএফ ও একটা জ্যা। আবার যদি আমি এইখানে একটা বিন্দু নিই, পরিধির উপর ইচ্ছা মতো আমি র্যান্ডামলি নিচ্ছি জি, এবং এখানে নিচ্ছি একটা বিন্দু, সেই বিন্দুটাকে এইচ বলছি, জুড়ে দিচ্ছি। এই জ্যাটা আমি এমন ভাবে জুড়ছি যাতে করে বৃত্তের কেন্দ্র যেটা ছিল কেন্দ্রের মধ্যে দিয়ে যাচ্ছে, এই রাস্তাটা বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে যাচ্ছে। এইবার আবার আমি বৃত্তের পরিধির উপর আবার এখানে একটা বিন্দু নিলাম, এখানে এল নাম দিচ্ছি, এখানে এম নাম দিচ্ছি। এবার এল আর এম জুড়ে দিলে আর একটা জ্যা পাচ্ছি। এখানে একটা টি নাম দিলাম একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট নাম দিচ্ছি, সেটার নাম দিচ্ছি কে নাম দিচ্ছি, টি আর কে জুড়ে দিচ্ছি, আর একটা জ্যা পাচ্ছি। তাহলে আমি এরকম অসংখ্য জ্যা পাবো। বা এখানে একটা বিন্দু নেই, এখানে একটা বিন্দু নেই, এরকম অসংখ্য জ্যা পেতে পারি। তো দেখো, লক্ষ্য করলে দেখা যাবে যে জ্যাগুলো পাচ্ছি, সেই জ্যাগুলো যখন নিচের দিকে নিয়েছিলাম বৃত্তের, সেই ক্ষেত্রে জ্যার যা দৈর্ঘ্য ছিল, আস্তে আস্তে যখন উপরের দিকে উঠছি, আস্তে আস্তে যখন বৃত্তের পরিধি বরাবর আমি উপরের দিকে উঠছি, তো জ্যায়ের দৈর্ঘ্যগুলো বড় হতে হতে যাচ্ছে। এবং ম্যাক্সিমাম যেটা বড় হলো, সব থেকে সর্বাধিক যেটা বড় হলো সেটা জিএইচ। কেন বড় হলো এটা স্যার? কারণ জিএইচ হচ্ছে এমন জ্যা যেটা কিনা বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে গেছে, বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে গেছে। অর্থাৎ যতগুলো জ্যা এঁকেছি তার মধ্যে বৃহত্তম হচ্ছে জিএইচ। কেন বৃহত্তম? কারণ এই জিএইচ জ্যাটা বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে গেছে। তো কেন্দ্রের মধ্যে দিয়ে গেলে আমি দেখতে পেলাম সেই জ্যায়ের দৈর্ঘ্যটা সব থেকে বেশি হয়। আবার যখন ওপরের দিকে আরেকটু ওপরের দিকে গেলাম, ওপরের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছি আবার জ্যায়ের দৈর্ঘ্যটা ছোট হয়ে যাচ্ছে। দেখো
জিএইচ এর তুলনায় এই এল এম যে জ্যাটা ছিল সেই তার দৈর্ঘ্য ছোট, আবার উপরের দিকে যাচ্ছে, এটা আরো ছোট হয়ে যাচ্ছে। অনেকটা তোমরা যে অক্ষরেখাগুলো পড়েছো জিওগ্রাফিতে, সে অক্ষরেখা এরকমই তৈরি হয়। সেটা হচ্ছে একটা স্ফেয়ারে ছিল, একটা বা গোলকে ছিল, আর এটা একটা বৃত্তের মধ্যে আছে। তো এই যে যে আমি জ্যায়ের ছবিটা আঁকলাম, তার মধ্যে আমি বলছি বৃহত্তম যে জ্যা, তার যে একটা স্ট্যাটাস, বৃহত্তম জ্যা যেহেতু সব থেকে বড়, এর মধ্যে যতগুলো জ্যা আঁকা যাবে তার মধ্যে সব থেকে বড়। যদি আমি এইখানে একটা পয়েন্ট নিতাম, এখানে একটা পয়েন্ট নিতাম, এটাও যদি জুড়ে দিতাম, সেটা যদি কেন্দ্রের মধ্যে দিয়ে আসতো, তাহলে এই জ্যাটাও সব থেকে বড় হতো। তো বড় জ্যা তো একটাই থাকবে। তো এই যে যে এটাকে যদি আমি পি নাম দিই এবং এটাকে যদি কিউ নাম দিই, তাহলে দেখতে পাবো যে জিএইচ এটাও বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে গেছে। আমি আর একটা নিয়েছি পি কিউ, এটাও বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে গেছে, দুটোই বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে গেছে। তাহলে এদের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য লক্ষ্য করো, প্রথমে যখন বৃত্তটা এঁকেছিলাম তখন সি বিন্দুকে আমি ঘিরেছিলাম। তো সি বিন্দুকে ঘিরতে গেলে একটা দূরত্ব মেনটেন করে ঘিরেছিলাম। এই যে দূরত্বটা মেনটেন করে ঘিরেছিলাম, সেই দূরত্বটাকে বলা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। সেই দূরত্বটাকে বলা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। দেখো আমি ব্যাসার্ধটা লিখে রেখেছিলাম, এই দূরত্বটাকে বলা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। সি থেকে এইচ পর্যন্ত বৃত্তের ব্যাসার্ধ। আমি বলেছিলাম এমন ভাবে ঘিরবো যাতে করে সি বিন্দুটা ঠিক মিডিলে থাকবে। মিডিলে থাকার অর্থ হচ্ছে এই যে দূরত্বটা সি থেকে এইচ পর্যন্ত, এই দূরত্বটা, আর সি থেকে জি পর্যন্ত, এই দুটো দূরত্ব সমান। আবার সি থেকে পি পর্যন্ত এই যে দূরত্বটা, আর সি থেকে কিউ পর্যন্ত এই দূরত্বটাও সমান হবে, কারণ সি কে মিডিলে রেখে ঘিরেছি। তো সেই ক্ষেত্রে দেখতে পাবো যদি সি থেকে এইচ পর্যন্ত এই দূরত্বটাকে আমরা নাম আর অক্ষর দ্বারা প্রকাশ করি ছোট হাতের, এবং সি থেকে জি পর্যন্ত এটাকেও আর অক্ষর দ্বারা প্রকাশ করি, তো সি থেকে পি এটাও আর হবে একই দূরত্ব, সি থেকে কিউ এটাও আর হবে। তো এই ক্ষেত্রে জি এবং এইচ, এটুকু আর এটুকু আর, মোট হয়ে গেল 2r, এর দৈর্ঘ্য হয়ে গেল 2r। পি কিউ এর দৈর্ঘ্য হয়ে গেল 2r। তো এই দূরত্বগুলো সমান হচ্ছে। এই যে যে বড় জ্যা, সব থেকে বড় জ্যা যেটা বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে যাচ্ছে, তার একটা আলাদা আমরা নাম দেবো। তার একটা আলাদা নাম দেবো। কি নাম দেবো? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাকে আমি ব্যাসার্ধ বলছিলাম। তাহলে এটা যদি অর্ধেক হয়, ব্যাস অর্ধ মানে ব্যাসের অর্ধেক, তাহলে বাদিকে যেটা আছে এটা হচ্ছে ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাসকে, ব্যাস হচ্ছে পুরোটা, ব্যাস হচ্ছে পুরোটা জিএইচ, এটা হচ্ছে ব্যাস। তাহলে ব্যাস কাকে বলবো? ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, যে জ্যাটা বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে, অর্থাৎ কেন্দ্রের মধ্যে দিয়ে গেলে সেটা সব থেকে বৃহত্তম বা সর্বাধিক হবে। আর বাদ বাকি যে জ্যাগুলো হবে তারা সবাই কিন্তু বৃত্তের যে ব্যাস, ব্যাসের থেকে ছোট হবে। বৃত্তের ব্যাস কাকে বলে? তাহলে আমি বুঝতে পারলাম, বৃত্তের ব্যাস হচ্ছে যে জ্যাটা বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে যাচ্ছে তার দৈর্ঘ্য সর্বাধিক হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বৃত্তের জ্যাকে চিনতে পারলাম, এবং পাশাপাশি যে বড় জ্যা তার একটা নাম দিলাম, সেই নামটাকে আমরা বলছি ব্যাস, বা ইংরেজিতে বললে একে বলবো আমরা ডায়ামিটার। ডি অক্ষর দ্বারা ছোট হাতে প্রকাশ করবে। তাহলে ব্যাসার্ধটা কি? ব্যাসার্ধ হচ্ছে পুরো ব্যাসের অর্ধেকটা। এই পর্যন্ত আমি শিখলাম। এইবার যেটুকু শিখলাম এটুকু কাজে লাগিয়ে, যেটুকু শিখলাম এটুকু কাজে লাগিয়ে এবার আমি উপপাদ্যটা প্রমাণ করতে পারবো। আমার যে ধারণাগুলো পেয়েছি সেই ধারণাগুলো এখন উপপাদ্য করতে গিয়ে আমি কাজে লাগবো। কি ধারণা পেয়েছি, উপপাদ্যে কি বলেছে সেটাকে দেখি। উপপাদ্যে দেখো বলেছে যে ব্যাস নয়, ফার্স্টেই বলেছে ব্যাস হবে না, এমন একটা জ্যা নাও। ব্যাস হবে না এমন একটা জ্যা নাও বৃত্তের। তো আমি একটা ফার্স্টে বৃত্তের ছবি আঁকি। তুমি যেরকম খুশি একটা বৃত্তের ছবি আঁকবে, এখানে বৃত্তের মাপ বলে দেয়নি, তোমার যেটা ভালো লাগবে সেটা আঁকবে। আমি একটু বড় করে আঁকছি। ব্যাস নয় এরকম একটা জ্যা নিতে বলেছে, অর্থাৎ তুমি একটা বৃত্ত আঁকবে, কারণ জ্যা বিন্দুটাকে আমি ঘিরেছি একটা দূরত্ব মেনটেন করে, বৃত্ত হয়ে গেছে। বলছে এই বৃত্তের একটা জ্যা আঁকো, সেই জ্যাটা যেন বৃত্তের ব্যাস না হয়। অর্থাৎ এই বৃত্তের পরিধির ওপর যে কোনো দুটো বিন্দু নিয়ে জুড়ে দিতে বলেছে, কিন্তু এমন ভাবে দুটো বিন্দু নিও না যে জুড়ে দিলে সেটা যেন কেন্দ্রের মধ্যে দিয়ে যায়। কেন্দ্রের মধ্যে দিয়ে গেলেই সেই জ্যাটাকে আমরা ব্যাস বলবো। ব্যাসটাকে নিতে বারণ করেছে, একটা জ্যা নাও কিন্তু জ্যাটা যেন ব্যাস না হয়, কারণ ব্যাসও হচ্ছে বৃত্তের জ্যা। আমি আমার পছন্দ মতো এখানে একটা বিন্দু নিয়েছি এবং এইখানে একটা বিন্দু নিয়েছি, তুমি অন্য জায়গায় নিতে পারো। কিন্তু এই বিন্দুটাকে নাম দিলাম এ, এবং এই বিন্দুটাকে নাম দিলাম আমি বি। তাহলে এ বি জুড়ে দিলাম, এ বি জুড়ে দিলে আমি যেটা পাচ্ছি সেটা পেয়ে যাচ্ছে বৃত্তের একটা জ্যা। কিন্তু এরকম নিতে বারণ করেছে, অর্থাৎ এইখানে একটা বিন্দু আর এইখানে একটা বিন্দু তুমি নিতে পারতে। তোমাকে তো বলে দেয়নি যে কোথায় জ্যা নিতে হবে, তোমাকে বলে দেয়নি, তোমার ইচ্ছা মতো তুমি নিয়েছো। তুমি এখানে মনে করলে এখানে একটা নেবো স্যার, আর এখানে একটা নেবো, নিয়ে জুড়ে দিলে। জুড়ে দেওয়ার পরে দেখলে সেটাও একটা জ্যা হয়ে গেছে, কিন্তু এই জ্যাটা বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে গেছে, আর কেন্দ্রের মধ্যে দিয়ে যখনই গেছে যে এটার নাম হয়ে গেছে ব্যাস, মানে এটা নিরক্ষরেখা টাইপের হয়ে গেছে। ভূগোলের ক্ষেত্রে যেটা কেন্দ্রের মধ্যে দিয়ে যাচ্ছে সেটাকে আমরা নিরক্ষরেখা বলি। সব থেকে বড় 0 ডিগ্রি তার মান
ছিল, তোমরা জানো। তো এইটাকে নিতে বারণ করেছে। এই জ্যাটাকে না নিয়ে তুমি অন্য যে কোনো একটা জ্যা নাও, যেখানে খুশি নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু যেন বৃত্তের ব্যাস না হয়ে যায়। তো ব্যাস না করে আমি একটা জ্যা নিয়েছি এবি। এবার বলছে যে জ্যা নাও, জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব টানো। তো জ্যা হচ্ছে নিলাম এবি। তাহলে তুমি এখানে লিখবে যেটা যেটা লিখবে, যা যা নিয়েছো, যা যা করছো, সেটা সেটা লিখে দেবে। তাহলে আমি এখানে ফার্স্ট একটা বৃত্ত ধরেছি, তাহলে লিখবো ধরি, এটা হচ্ছে একটা বৃত্ত। তাহলে কিভাবে প্রকাশ করবে একটা বৃত্তের মধ্যে কি, মানে একটা বৃত্তকে প্রকাশ করতে গেলে কিভাবে প্রকাশ করবে, একটা বৃত্তকে কিভাবে বোঝাবো? আমি তো ছবির সাহায্যে বলতে পারবো না যে এই একটা বৃত্ত নিলাম, পরীক্ষার খাতায় তো লিখতে পারবে না এই একটা বৃত্ত নিলাম। তো বৃত্তের একটা নাম আছে। তো বৃত্তের নামের মধ্যে দেখো, বৃত্তের কোথাও কিছুই লিখিনি, শুধুমাত্র বৃত্তের মাঝখানে একটা বিন্দু দিয়েছি, যেটাকে আমি কেন্দ্র বলছিলাম। তাহলে বলবো এই বৃত্তটার নাম হবে ও কেন্দ্রীয় বৃত্ত। এই বৃত্তটার নাম হবে ও কেন্দ্রীয় বৃত্ত। তাহলে ধরি ও কেন্দ্রীয়, অর্থাৎ যে বৃত্তটা এঁকেছি সেই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও। ও কেন্দ্রীয় বৃত্তের এবি হলো ব্যাস নয়, ব্যাস নয় এমন একটা জ্যা। ও কেন্দ্র বৃত্তের এবি হলো ব্যাস নয় এমন একটা জ্যা, ব্যাস নয় এমন একটা জ্যা নিতে বলেছে। এইবার ও থেকে, ও থেকে এবি এর উপরে লম্ব টানতে বলছে। ও থেকে এবি এর উপর লম্ব মানে কি? লম্ব মানে আমি বারে বারে বলেছি, লম্ব মানে একটা সরলরেখার সাথে একটা সরলরেখা সোজাসুজি থাকবে, উম, কোনো দিকে বেঁকে থাকবে না। যেমন একটা দেওয়ালের সঙ্গে মেঝে সোজাসুজি অবস্থায় থাকে, তুমি কখনো দেখবে না যে একটা দেওয়াল আর মেঝের ওপরে কোনো জায়গায় বেঁকে রয়েছে। তাহলে ছাদ যদি দেওয়া যায়, সেই ছাদের চাপে দেওয়ালটা কিন্তু একটা সময় ভেঙে পড়ে যেতে পারে। তো লম্ব হচ্ছে সোজাসুজি অবস্থায় থাকবে যখন, তখন সেটাকে আমরা লম্ব বলবো। তো এই ও থেকে একটা সরলরেখা টানতে বলেছে, যেহেতু ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। কোথা থেকে বলছে? বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করো। লম্ব মানে সোজাসুজি একটা সরলরেখা আঁকতে বলেছে, যেটা কিনা এবি জ্যায়ের উপর পড়বে। কোথায় বলছে? বলছে একটি বৃত্তের কেন্দ্র থেকে একটি লম্ব আঁকো, যেটা কিনা লম্ব আঁকলাম। বলছে এবার দেখাও যে এই লম্বটা, এই লম্বটা যেটা আঁকলাম, সেই লম্বটা জ্যাটাকে অর্থাৎ এবি কে সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত করবে এর অর্থ কি? সমদ্বিখণ্ডিত, সম মানে সমান, দ্বি মানে দুই, খণ্ডিত মানে টুকরো। সমান দুটো টুকরো করবে। কাকে সমান দুটো টুকরো করবে? জ্যাকে সমান দুটো টুকরো করবে। অর্থাৎ আমি যে জ্যাটা এঁকেছি এবি, এই জ্যাটা যদি আমি মাপ দিই, মনে করো আমি মেপেছি এ থেকে বি পর্যন্ত, মাপলাম, মেপে 10 মিটার হলো, 10 সেন্টিমিটার হলো এ থেকে বি পর্যন্ত। যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে বলছে জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত, সমদ্বিখণ্ডিত, সম মানে সমান, দ্বি মানে দুই, খণ্ডিত মানে টুকরো। অর্থাৎ এই লম্বটা যেখানে এসে মিশছে, সেই জায়গায় যদি আমি একটা নাম দিই, সেই জায়গায় যদি আমি নাম দিই ডি, নাম দিই, তাহলে বলতে পারছি এই লম্বটা যার পাদবিন্দু ডি, এই ডি বিন্দুটা এ বি কে সমান দুটো টুকরো করেছে। সমান দুটো টুকরো করার মানে কি? যদি এ থেকে বি পর্যন্ত 10 হয়, তাহলে এ থেকে ডি পর্যন্ত এটা হবে 5, আর ডি থেকে বি পর্যন্ত এটা হবে 5। তাহলেই সমদ্বিখণ্ডিত হলো, সমান দুটো টুকরো হলো। সমান দুটো যদি টুকরো হয়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো ডি হচ্ছে এ বি এর ঠিক মিডল পয়েন্ট, মাঝখানে আছে। মাঝখানে না থাকলে কখনো সমান করতে পারা যাবে না। এটাকে যদি আমি এ বি বলি, এটাকে যদি আমি এ বি বলি, এর দৈর্ঘ্য যদি 10 হয়, তাহলে ডি এমন একটা জায়গায় থাকতে হবে, বা এমন একটা জায়গা থেকে এটাকে দুটো টুকরো করতে হবে, যাতে করে সেই টুকরের বাঁ দিকের অংশটুকু আর সেই টুকরোর ডান দিকের অংশটুকু সমান হয়। যদি সমান হয়, তাহলে যেখান থেকে টুকরোটা করলাম সেটা কে বলবো সমদ্বিখণ্ডক। অর্থাৎ সরলরেখাকে দুটো টুকরো করেছে সমানভাবে। সম মানে সমান, দ্বি মানে দুই, এখানে একটা টুকরো, এখানে একটা টুকরো, দুটো টুকরো বা দুটো খণ্ড করেছে। তাই কে খণ্ড করেছে? ডি খণ্ড করেছে। তাহলে আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে আমাকে যেটা বলেছে, যদি আমি লম্বটা আঁকি, কি আঁকি? লম্ব আঁকি। লম্ব আঁকার মানে কি স্যার? লম্ব আঁকার মানে হচ্ছে ও থেকে, লম্ব মানে ও থেকে যদি সোজাসুজি একটা দড়ি আমি ঝুলিয়ে দিই, ও থেকে যেখানে হাওয়া বাতাস নেই এমন জায়গায় যদি আমি একটা দড়ি ঝুলিয়ে দিই ও থেকে, তো দড়িটা গ্রাভিটেশন ফোর্সে অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তিতে নিচের দিকে এসে ঝুলবে। ঝুলে যেখানে মিশবে, যেখানে মিশবে, কোথায় মিশবে? এ বৃত্ত কোথাও না কোথাও মিশবে। যেখানে মিশবে সেই বিন্দুটাকে যদি আমি মার্ক করি, ডি দিয়ে মার্ক করি, তাহলে বলবো যে এ বিটাকে সমান দুটো ভাবেই ভাগ করবে, এদিক ওদিকে ভাগ করবে না। এরকম নয় কিন্তু। অর্থাৎ এই যে এ, এই যে বি, যেটা নিয়েছি, মনে করো এখানে আমি নিয়েছিলাম ও, বৃত্তের কেন্দ্র ছিল।
এরকম করলাম, ও থেকে একটা দড়ি টেনে দিলাম। তাহলে এই যে দড়িটা টেনেছি, দেখতেই পাচ্ছ এই দড়িটা যেখানে এবি, যেখানে এসে মিশেছে ডি বিন্দুতে, এই ডি বিন্দু কিন্তু এই ক্ষেত্রে সমান দুটো টুকরো করেনি, দুটো টুকরো করেছে। একটা টুকরো এ থেকে ডি পর্যন্ত, আর একটা টুকরো বি থেকে ডি পর্যন্ত, দুটো টুকরো হয়েছে। একটা টুকরো এডি হয়েছে আর একটা টুকরো হয়েছে বিডি, দুটো টুকরো হয়েছে, কিন্তু এই টুকরো দুটো কিন্তু সমান হয়নি। কেন সমান হয়নি? কারণ আমি বলেছি যে দড়িটাকে তোমাকে ঝোলাতে বলেছি ফ্রি অবস্থায়, অর্থাৎ দড়িটা যেভাবে ঝুলবে সেভাবে ঝুললে যেন দড়িটা লম্বভাবে থাকে, লম্বভাবে থাকে। কিন্তু তুমি তো লম্বভাবে করনি, তুমি কি করেছো? একটু বেঁকিয়ে দিয়েছো। লম্বভাবে থাকার অর্থ হচ্ছে, লম্বভাবে থাকার অর্থ হচ্ছে এই দড়িটা যেহেতু সোজাসুজি আছে, না ডান দিকে বেঁকে আছে না বাঁ দিকে বেঁকে আছে, তাহলে এর এদিকে যতটা অংশ বেঁকে আছে, ডান দিকেও ততটা অংশ বেঁকে আছে। অর্থাৎ বাঁ দিকের যে কোণটা এবং ডান দিকের যে কোণটা, দুটো কোণ সমান হবে। এই যে একটা কোণ, এই একটা কোণ, আর ডান দিকে যে কোণটা হচ্ছে একটা কোণ, দুটো কোণের মান সমান হবে। এবং যেহেতু এই পুরোটা একটা সরল রেখা, এই এবি একটা সরল রেখা, তো এবি সরল রেখার উপরে যে কোণটা তৈরি হয় সেই কোণটা মান হচ্ছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি হলে পরে একে যদি সমান কোণ তৈরি করতে হয় দুই দিকে, তাহলে এটাকে অবশ্যই 90 ডিগ্রি হতে হবে এবং ডান দিকেরটাও 90 ডিগ্রি হতে হবে, না হলে দুটো টুকরো দুটো কোণ সমান হবে না। তাহলে লম্ব হওয়ার অর্থ বলে দিচ্ছে যে যে সরল রেখাটা তুমি টানছো এবি এর উপরে, সেই সরল রেখাটা যেন 90 ডিগ্রি কোণ তৈরি করে দুই দিকে, তাহলেই সোজা থাকবে। আর 90 ডিগ্রি কোণ তৈরি না করে যদি অন্য কিছু হতো, মনে করো যদি এই ক্ষেত্রে কি হয়েছিল, এই ক্ষেত্রে কি হয়েছিল যেটা আমি প্রথম অবস্থায় এঁকেছিলাম সেটা একবার দেখি। এই ক্ষেত্রে যেটা হয়েছিল, মনে করো এখানে হয়েছিল 120 ডিগ্রি, এটা হয়েছিল 120 ডিগ্রি, আর এটা হয়েছিল 60 ডিগ্রি। টোটাল 180 ডিগ্রি আঁকলাম আমি একটা সরলরেখার উপর, কিন্তু এই ডান দিকের অংশটা হয়েছে 120 ডিগ্রি, বাঁ দিকের অংশটা হচ্ছে 60 ডিগ্রি। সেক্ষেত্রে তো দুটো কোণ সমান হয়নি, লম্ব হয়নি। লম্ব সোজাসুজি নেই তো, লম্ব মানে সোজাসুজি, এটা কি সোজাসুজি আছে? ও থেকে ডি পর্যন্ত না, ও থেকে ডি পর্যন্ত সোজাসুজি নেই। তাহলে বলেছে তোমাকে যেন সোজাসুজি নিতে হয়, তাহলে আমি সোজাসুজি এঁকেছি। সোজাসুজি আঁকার পরে আমাকে তাহলে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এ থেকে ডি আর বি থেকে ডি এই দুটো দূরত্ব সমান। তার আগে আমি কি করেছি? তার আগে আমি ও ডি, বইয়ে যেমন বলা আছে, ও হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে লম্বের উপর, সরি, কেন্দ্র থেকে জ্যায়ের উপর একটা আমি লম্ব টেনেছি। এবার আমি যেটা করেছি, এবার হচ্ছে ও থেকে, ও থেকে এবি জ্যায়ের উপর, এবি জ্যায়ের উপর ওডি লম্ব টেনেছি, ওডি লম্ব টেনেছি। এটাকে ম্যাথামেটিক্যালি আমরা যখন প্রকাশ করব, ম্যাথামেটিক্যাল অঙ্কের ভাষায় প্রকাশ করব, তখন বলবো ওডি সরলরেখাটা এবি সরলরেখার উপরে লম্ব, এবি সরলরেখার উপর লম্ব, লম্ব চিহ্নটা, ওডি সরলরেখা এবি সরলরেখার উপরে লম্ব। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এবি, এডি আর বিডি দূরত্ব সমান। যদি সমান হয় তাহলে এই দুটো টুকরো সমান হবে। তাহলে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করার আগে, অর্থাৎ যেটা আমাকে দেখাতে হবে, কিছু একটা দেওয়া আছে, সেই দেওয়া জিনিসের সাহায্য নিয়ে ওরা কিছু একটা বলেছে, সেই জিনিসটা দেখাতে হবে। যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, বলা আছে একটা বৃত্ত, তার একটা জ্যা, যেটা ব্যাস নয়, বৃত্তের কেন্দ্র, কেন্দ্র থেকে লম্ব টানতে হবে। এটা দেওয়া আছে, ইনফরমেশনটা দেওয়া আছে। এবার দিয়ে বলছে তুমি এবার দেখাও, আমি তো এটা বলে দিলাম তোমাকে, এবার তুমি দেখাও যে জ্যায়ের যেখানে এসে মিশছে সেই মেশার বিন্দুটা জ্যাটাকে ডান দিকে বাঁ দিকে সমান দুটো টুকরো করে দিয়েছে। এটা তোমাকে দেখাতে হবে। আমি বাদ বাকি এতগুলো জিনিস বললাম, তুমি এটা বাদ দেখাও সেই বলা জিনিসটাকে কাজে লাগিয়ে। তো আমি এটা দেখলাম। এবার এইটা প্রমাণ করার জন্য, অর্থাৎ যেটা প্রমাণ করতে বলেছে সেটা প্রমাণ করার জন্য, কি প্রমাণ করতে বলেছে আমি লিখেছি, সেটা প্রমাণ করার জন্য আমাকে এক্সট্রা কিছু জিনিসের সাহায্য নিতে হবে। মনে করো এই যে সাহায্য যেটাকে নিতে হবে সেটাকে আমরা বলবো, সেই পদ্ধতিকে আমরা বলবো অঙ্কন। সেই পদ্ধতিটা আমরা বলবো অঙ্কন। ব্যাপারটা একটু বুঝিয়ে দিচ্ছি, অঙ্কনটা বুঝতে সুবিধা হবে। অঙ্কনটা সোজা বাংলায় বললে, ধরো তোমার বাড়িতে আমি গেছি, তোমার বাড়িতে আম গাছ আছে, আমি বললাম কি যে আমাকে একটা আম খাওয়াও তো। তাহলে আমি আম খেতে চেয়েছি, তাহলে তোমাকে টাস্ক দিয়েছি আমটা নিয়ে, মানে আমাকে কেটে দাও, আমি খাবো। তো তুমি আমটা পাড়তে গেলে, গাছে যেহেতু আমটা রয়েছে, তুমি আমটা পাড়তে গেলে তুমি গাছে উঠে পাড়তে পারো, তুমি মই নিয়ে গাছে উঠতে পারো, তুমি ঢিল ছুঁড়ে পারতে পারো, বা তুমি কোনো একটা লগা নিয়ে এসে খুঁচিয়ে পারতে পারো। বিভিন্ন সিস্টেমে তুমি পারতে পারো। যদি তুমি মই নিয়ে গাছে উঠতে চাও, তাহলে কি করলে? আমটা পাড়া ছিল উদ্দেশ্য, মইটার হেল্প নিলে।
মইটার সাহায্য নিলে। আমি কিন্তু তোমাকে বলিনি যে মইটার সাহায্য না নিয়ে তুমি আম পেরো না, তুমি ঢিল ছুঁড়ে পারতে পারতে, তাতেও কোনো অসুবিধা ছিল না। তাহলে তুমি মইয়ের সাহায্য নিলে, তাহলে এই যে যে জিনিসটা আমাকে দেখাতে বলেছে, এটা দেখানোর জন্য, প্রমাণ করার জন্য আমি একটা জিনিসের সাহায্য নেব। সেই যে জিনিসের সাহায্য নেব, সেই সাহায্য নেওয়ার সিস্টেমটাকেই বলবো আমি অঙ্কন। তো অঙ্কনে আমি যেটা করছি, অঙ্কনে আমি ও আর এ জুড়ে দিচ্ছি, ও আর এ জুড়ে দিচ্ছি দুটো বিন্দু, আর একটা হচ্ছে ও আর বি, এটাকেও জুড়ে দিচ্ছি, দুটো বিন্দু জুড়ে দিলাম। আমি যেটা অঙ্কনে করলাম সেটাই লিখছি। ও ছিল একটা বিন্দু, কমা দিয়ে দিচ্ছি বিন্দু, আর এ হচ্ছে আর একটা বিন্দু এইটা, এবং ও হচ্ছে একটা বিন্দু এবং বি হচ্ছে একটা বিন্দু, যুক্ত করা হলো, যুক্ত করা হলো। ও এবং এ যুক্ত করে দিয়েছি। যুক্ত করে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ ছবিটা এরকম দেখতে হয়েছে। এবার আমরা প্রমাণ করব। প্রমাণ লিখছি। প্রমাণ করতে গেলে যেটা লিখছি এখানে, প্রমাণগুলো আমরা এইভাবে লিখবো। প্রমাণ, প্রমাণ লিখতে গেলে আমরা যেটা করব সেটা দেখো, আমরা দুটো ত্রিভুজ পেয়েছি, পুরো ছবিটাকে দুটো ত্রিভুজ পেয়েছি। একটা ত্রিভুজ হচ্ছে এ ও ডি, বাঁদিকের একটা, এটা 5 আমি মুছে দিচ্ছি, আমার লাগবে না, বোঝানোর জন্য লিখেছিলাম। এ ও ডি একটা ত্রিভুজ পেয়েছি, এই ত্রিভুজটা, একটা ত্রিভুজ পেলাম, ত্রিভুজ এ ও ডি পেয়েছি। আর একটা ত্রিভুজ পেয়েছি আমি, সেই ত্রিভুজটা হচ্ছে বি ও ডি, এবং আর একটা ত্রিভুজ পেয়েছি বি ও ডি। দুটো ত্রিভুজ পেয়েছি, এবং দুটো ত্রিভুজের মধ্যে যেহেতু লম্ব বলে দিয়েছে, লম্ব বলে দেওয়ার মানে এই কোণটার এই কোণটার সমান 90 ডিগ্রি। তাহলে এই যে দুটো ত্রিভুজ পেয়েছি, এই দুটো ত্রিভুজকে আমি সমকোণী ত্রিভুজ বলতে পারি। কেন? কারণ এই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি বা সমকোণ, প্রত্যেকটার মধ্যে সমকোণ আছে, তাহলে আমি বলতে পারি দুটো সমকোণী ত্রিভুজ পেয়েছি। সমকোণী ত্রিভুজ পেলাম, ত্রিভুজ চিহ্ন দিলাম, সমকোণী ত্রিভুজ পেলাম, বাঁদিকের একটা ডান দিকের একটা। এবার আমি দেখাবো যে এই যে দুটো ত্রিভুজ পেলাম, এই দুটো ত্রিভুজ আলাদা কেউ নয়, দুটো ত্রিভুজ একই রকম দেখতে, হুবহু এক। অর্থাৎ এ ও ডি, বাঁদিকের যে ত্রিভুজটা পেয়েছি আর ডান দিকে যে ত্রিভুজটা পেয়েছি হুবহু এক। মানে মনে করো যমজ, যমজ ভাই, টুইন, এরা দুইজন। অথবা মনে করো যে আমরা যখন জেরক্স করতে যাই, যখন আমরা জেরক্স করতে যাই কোনো একটা কিছু, যদি জেরক্সের স্ট্যাটাস একই রাখি, অর্থাৎ কখনো মাইক্রো বা লার্জ জেরক্স না করে একই রকম জেরক্স করি, তাহলে দেখবে তুমি যখন জেরক্স করবে, অরিজিনালটা জেরক্স করার ফলে প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা জিনিস, যা যা লেখা ছিল অরিজিনালটায়, আপনার থেকে জেরক্স কপি যেটা বেরোলো হুবহু একই বেরোচ্ছে, সাইজ এক, দেখতে এক, সবকিছুই এক। তাহলে এটা বাঁদিকের ত্রিভুজটা এবং ডান দিকের ত্রিভুজটা দুটো হুবহু এক। আমরা এটা প্রমাণ করব, প্রমাণ করে দেখাবো যে দুটো আলাদা কেউ নয়। হ্যাঁ, ত্রিভুজকে যখন সর্বসম প্রমাণ করব, দুটো বাঁদিকের ত্রিভুজের সঙ্গে ডান দিকের ত্রিভুজে কি প্রমাণ করব? সর্বসম। সর্বসম কথাটার গোদা গোদা অর্থ বা মোটা মোটা ভাষায় অর্থ বললে যেটা বোঝায় যে দুটো ত্রিভুজ সর্বসম। আমরা এটা ছোট ক্লাসেও পড়েছি, সর্ব মানে সবকিছু, সম মানে সমান। দুটো ত্রিভুজের সবকিছুই সমান, বাঁদিকের ত্রিভুজের সঙ্গে ডান দিকের ত্রিভুজের সবকিছুই সমান, মানে আলাদা কেউ না, শুধুমাত্র আলাদা নাম দিয়েছি মাত্র। আমারও দুটো নাম আছে, কারণ তিনটে নাম আছে। তো যদি কোনো একটা ব্যক্তির দুটো নাম থাকে, কেউ একজনকে এক্স বলে ডাকছে, সেই ব্যক্তিটাকে আরেকজন ওয়াই বলে ডাকছে আদর করে, বা বিভিন্ন সময় একজনের দুটো নাম থাকে, তাহলে কি ব্যক্তি কি চেঞ্জ হয়ে যায়? ব্যক্তি তো একই থাকে, নাম দুটো আলাদা। তো নামে কি এসে যায়? নাম দিয়েছি আমি বাঁদিকের একটা, ডান দিকের একটা, দুটো আলাদা আলাদা ত্রিভুজের নাম দিয়েছি, এবং ত্রিভুজের দেখাবো সর্বসম, দুটো ত্রিভুজ একই, সবকিছুই সমান। তো ত্রিভুজের সর্বসম দেখাতে গেলে কি করতে হয়, তার একটা কন্ডিশন আছে, তোমরা জানো। সেই কন্ডিশনটা যেমন আছে অঙ্কে তেমন আছে, আমি আমার মতো করে বলছি, বোঝো। ত্রিভুজ, ত্রিভুজ দুটো সর্বসম। ত্রিভুজ, ত্রিভুজ তিনটে বাহু, ত্রি মানে তিন, ভুজ মানে বাহু, অর্থাৎ ত্রিভুজের তিনটে বাহু থাকে। একটা ত্রিভুজ যদি আঁকি আমি, তার তিনটে বাহু থাকবে। দেখো একটা ত্রিভুজ আঁকছি যেরকম খুশি, ত্রিভুজের তিনটে বাহু থাকবে, একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, তিনটে কোণ থাকবে, বেশ ভালো কথা, তিনটে শীর্ষবিন্দু থাকবে। তাহলে একটা ত্রিভুজ সবকিছু তিনটে তৈরি হয়, তিনটে বাহু, তিনটে কোণ, তিনটে শীর্ষবিন্দু। অর্থাৎ এই বাঁদিকের ত্রিভুজের সঙ্গে ডান দিকের ত্রিভুজের যদি আমি তিনটে মিল দেখিয়ে দিতে পারি, যেহেতু তিনটে তিনটে দিয়ে সবকিছু তৈরি, যদি বাঁদিকের ত্রিভুজের সঙ্গে ডান দিকের ত্রিভুজের তিনটে জিনিসের মিল দেখিয়ে দিতে পারি, তাহলে বলবো বাঁদিক আর ডান দিক আলাদা কেউ নয়, একই জিনিস, আমি আলাদা দুটো নামে ডাকছিলাম। এই মাত্র, এই যা পার্থক্য। তাহলে দুটো ত্রিভুজের মধ্যে আমি মিল খুঁজি, দেখি কি মিল খুঁজি। তাহলে এ ও ডি ত্রিভুজের মধ্যে দেখো, ফার্স্টে আমি লম্ব যেহেতু টেনেছি,
কি টেনেছি? লম্ব টেনেছি। তো লম্ব টানার পর যখন বোঝাচ্ছিলাম তখন বলছিলাম বাঁদিকের এই যে লম্বের সঙ্গে যে কোণটা, লম্ব টানা মানে এই কোণটা, অর্থাৎ এ ও এ ডি ও এ ডি ও কোণ এ ডি ও, এই কোণটা, আর ডান দিকের যে ত্রিভুজটা পাচ্ছি কোণ বি ডি ও, দুটো কোণই হচ্ছে 90 ডিগ্রি। কোণ বি ডি ও দুটো কোণই হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। সেই অর্থে এরা পরস্পর সমান। সেই অর্থে এরা পরস্পর সমান, দুটো কোণ সমান হয়েছে মানে এই ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা সমান হয়ে গেল 90 ডিগ্রি করে। আমি লিখে দিয়েছি সমকোণ। কেন সমকোণ? এই দেখো, কারণ ওডিটা ওডিটা যে কেন্দ্র থেকে লম্ব টেনেছিলাম, ওডিটা এবি সরলরেখার উপর মানে এবি জ্যায়ের উপর লম্ব ছিল। এই যে লিখে দিয়েছি লম্ব ছিল, লম্ব থাকা মানে সমকোণ হয়ে গেল। তাহলে আমি একটা মিল খুঁজে পেলাম দুজনের মধ্যে। আর একটা মিল খুঁজছি। আর একটা মিল কি আছে স্যার? আর একটা মিল দেখো, এই যে যে ত্রিভুজ বৃত্তটা এঁকেছিলাম, বৃত্তটার ওটা ছিল কেন্দ্র, ওটাকে এমন ভাবে ঘিরেছিলাম যাতে সবসময় এই পরিধিটা সমান দূরত্ব থাকে, পরিধি যেন সমান দূরত্ব মেনটেন করে থাকে, এ যেন মিডিলে থাকে। যদি মিডিলে থাকে তাহলে ও থেকে এই যে যে দূরত্ব আর ও থেকে যে বি এর দূরত্ব, এই দুটো দূরত্বই সমান, যেহেতু ও মিডিলে আছে। অর্থাৎ এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। ও থেকে এ পর্যন্ত যদি এটা 7 সেন্টিমিটার হয়, ও থেকে বি পর্যন্ত এটাও 7 সেন্টিমিটার হবে, একই হবে। তুমি 7 লিখে দিও না, এটাকে ব্যাসার্ধ বলছি, ব্যাসার্ধকে আমরা ছোট হাতের আর অক্ষর দ্বারা প্রকাশ করছি, এটা ব্যাসার্ধকে ছোট হাতের আর অক্ষর দ্বারা প্রকাশ করছি। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ সমানই হবে। ও থেকে এ ও থেকে এ সমান ডান দিকের যে ত্রিভুজটা পেয়েছি তার ও থেকে বি দুটো সমান। কেন সমান? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের যেহেতু ব্যাসার্ধ সেই কারণে এরা সমান। আর একটা কি মিল খুঁজে পাবো স্যার? আর একটা মিল দেখো, যে এই যে বাঁদিকের ত্রিভুজটা এ ও ডি, এই ত্রিভুজটার মনে করো আমি ডি থেকে ও পর্যন্ত বাহুটা মাপলাম, মাপতে পারি। বাঁদিকের ত্রিভুজের ডি থেকে ও পর্যন্ত বাহুটা মাপলাম, এটা মেপে দেখলাম 5 সেন্টিমিটার হলো। এবার আমি ডান দিকের যে ত্রিভুজটা আছে বিডিও, বিডিও এই ত্রিভুজেরও ডি থেকে ও পর্যন্ত বাহুটা মাপলাম, এটাও 5 সেন্টিমিটার হবে, হতেই হবে। একই বাহু, তো দুই যেভাবেই মাপুন না কেন 5 তো হবেই। তো বলতে পারি বাঁদিকের ত্রিভুজের ডিও আর ডান দিকের ত্রিভুজের ডিও দুটোই সমান, একই বাহু তো সমান হবে। তাহলে আমি সেটাকে লিখতে পারি, কিন্তু সেটাকে লিখবো না, একটু কায়দা করে বলছি। দেখো, মনে করো একটা আমার ঘর আছে, স্কুলে তুমি ভাবো একটা ঘর আছে, ঘরের মাঝখানে একটা কমন দেওয়াল আছে, তার পাশে আর একটা ক্লাসরুম আছে। তো যে কমন দেওয়ালটা রয়েছে দুটো ঘরের মাঝখানে, তুমি যে ঘরের রুমে বসে রয়েছো সেই রুমে বলতে পারো যে স্যার এই আমার যে দেওয়াল, এই দেওয়ালের যা হাইট, পাশের রুমে যে বসে আসে সেও তো বলতে পারবে উল্টো দিক থেকে স্যার এই দেওয়ালের হাইট একই, একই তো দেওয়াল, তুমি এক সাইড থেকে দেখছো ও আর এক সাইড থেকে দেখছো, তাহলে দুটো উচ্চতায় সমান হচ্ছে। তাহলে আমি বলেছিলাম দুটো ত্রিভুজের মধ্যে মিল খুঁজে দেখাবো, তিনটে মিল খুঁজে দেখাবো, অলরেডি দুটো খুঁজে দেখেছি, লাস্ট যে মিলটা খুঁজে দেখাচ্ছি সেটা হচ্ছে ডিও, এই বাহুটা বাঁদিকের ত্রিভুজের যেমন একটা অংশ, ডিও এই বাহুটা ডান দিকের ত্রিভুজের একটা অংশ, সেই হিসাবে দুটোই সমান। সেই জন্য আমি লিখতে পারি ডিও সমান ডিও। একটু বোকা বোকা লাগবে লিখতে, সেটা না লিখে লিখবো ডিও বা ওডি হচ্ছে সাধারণ। সাধারণ মানে কি? যেটা সবার মধ্যে আছে, সাধারণ, এটা কমন। সাধারণ মানে এটা কমন, দুটোর ক্ষেত্রে সমান। তাহলে আমি তিনটে মিল খুঁজে পেলাম, দুটো ত্রিভুজের মধ্যে তিনটে মিল খুঁজে পেলাম। যখনই দুটো ত্রিভুজের মধ্যে তিনটে মিল খুঁজে পেলাম, তখন আর সেই ত্রিভুজ দুটোকে আমি আর আলাদা বলতে পারছি না। এবার আমি প্রমাণ করতে পারলাম যে একই ব্যক্তি, শুধুমাত্র আমি তাকে দুটো আলাদা আলাদা নামে ডাকছিলাম। তাহলে এই যে যে ত্রিভুজটা পেয়েছিলাম, বাঁদিকের ত্রিভুজটা দেখতে পাচ্ছ, ত্রিভুজ এ, আমি এখানে লিখছি তুমি নিচে লিখবে এ ও ডি। আর একটা ত্রিভুজ পেয়েছিলাম বি ও ডি, আর একটা ত্রিভুজ পেয়েছিলাম বি ও ডি। এই যে দুটো ত্রিভুজ পেয়েছিলাম, এই দুটো ত্রিভুজ সর্বসম। সর্বসম চিহ্ন নিশ্চয়ই জানো তোমরা, সমান চিহ্ন দিয়ে ইকুইভ্যালেন্ট দিয়ে দিলাম। সর্বসম, বাঁ দিকের ত্রিভুজ আর ডান দিকের ত্রিভুজ সমান, হুবহু এক। যদি হুবহু এক হয় তাহলে আমি একটা জিনিস তৈরি করে রেখে দিয়েছি, দেখো আমি একটা ত্রিভুজ তৈরি করেছি, যে এ ও ডি, বি ও ডি, দুটো ত্রিভুজ নিয়েছি। ত্রিভুজ নিয়ে বলছি সর্বসম, আমি দেখিয়ে দিয়েছি। সর্বসম কেন দেখিয়েছি? এই কোণটার আর এই কোণটার সমান 90 ডিগ্রি বলে।
দুটো কোণ সমান। এটা হচ্ছে ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ একই বৃত্তের সমান। আর ওডিটা সাধারণ দেখো, বাঁদিকের ত্রিভুজটা যেটা আমি এঁকেছি এ ডি ও, এই ত্রিভুজটার ক্ষেত্রে ওডিটা রয়েছে। একই রকম ভাবে বিডি ও ত্রিভুজের মধ্যেও ওডিটা রয়েছে, দুটোর মাপ সমান হবে, সেজন্য আমি এটাকে লিখে দিয়েছি সাধারণ। তাহলে এই তিনটে জিনিস যখন সমান দেখালাম এই ক্ষেত্রে, তখন বললাম ত্রিভুজদ্বয় সর্বসম। সর্বসম মানে সর্বসমান, সবকিছুর সাথে সবকিছু সমান, একই রকম জিনিসের সাথে একই রকম জিনিস সমান। এবার যদি এটাকে আমি ফোল্ড করে দিই, দেখো ফোল্ড করে দিচ্ছি, ফোল্ড করে দিলে কি হবে, একটা অপরের সাথে মিশে গেছে। দেখো বাইরে থেকে কিন্তু আর মনে হচ্ছে না দুটো ত্রিভুজ ছিল, একটাই ত্রিভুজ হয়ে গেছে, কিন্তু এটা দুটো অংশ ছিল হুবহু সমান, তার জন্য হুবহু মিলে গেল। কে কার সঙ্গে মিশলো, বি থেকে ডি, যেটা ভূমি ছিল ত্রিভুজের বি থেকে ডি, আর ডান দিকে ছিল এ থেকে ডি, এরা পরস্পর পরস্পরের সঙ্গে মিশে গেছে। দেখো কেউ কারোর থেকে বাইরে বেরিয়ে নেই, তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো যে একটা ত্রিভুজ গেছে, মিশে গেছে। আর কি মিশেছে স্যার, আর মিশেছে ও এ আর ও বি মিশে গেছে, একই মাপ বলেই মিশে গেছে। যদি ছোট বড় হতো তাহলে কেউ না কেউ একটু বেরিয়ে থাকতো, তো দুটো তো মাপ সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, সেটা তো আমরা লিখেছি। তো আমি এইখান থেকে বলতে পারবো যে বাঁদিকের ত্রিভুজের ভূমিটা আর ডান দিকের ত্রিভুজের ভূমিটা সমান। বাঁদিকের ত্রিভুজের যে ভূমি যেহেতু হুবহু মিশে গেছে, বাঁদিকের ত্রিভুজের ভূমি ছিল এডি আর ডান দিকের ত্রিভুজের ভূমি হচ্ছে বিডি। তাহলে সর্বসম দেখানোর পরে আমি কিন্তু এটা বলে দিতে পারবো, যেহেতু সবকিছুই সমান ত্রিভুজ দুটোর, তাহলে এইটা আর এটা সমান, দুটো বাহু সমান হয়ে গেল। দেখো আমি একটা মানুষ, আমাকে যদি প্রমাণ করা যায় এইভাবে উপর থেকে নিচে যদি আমাকে লম্বালম্বি ভাবে কাটা যায় ভার্টিক্যালি, তাহলে আমার দুটো সর্বসম পার্ট তৈরি হবে, ডান দিকের একটা পার্ট বাঁ দিকের একটা পার্ট, দুটো পার্ট তৈরি হবে হুবহু একই রকম। সেই ক্ষেত্রে যখন আমার ডান দিকের পার্ট আর বাঁ দিকের পার্ট সমান হয়ে যাবে, তখন দেখো আমি যদি হাত এরকম ধরি, আমার দুটো হাতের লেন্থ কিন্তু সমান হয়ে যাবে। এটা একটা হাত, এটা একটা হাত, হাতের লেন্থ সমান। বাঁ দিকের যতটা অংশ আছে ডান দিকের যতটা অংশ হুবহু যদি কাটি, দুদিকে কিন্তু একই রকম জিনিস পাবো, একই রকম সাইজের থাকবে দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে। তো এইটাও তাই, দুটোকে আমরা হুবহু এক করে দিয়েছি বলেই যখন আমি এরকম দেখছি, এরকম মুড়ছি, পরস্পর পরস্পরের সঙ্গে একদম হুবহু মিলে যাচ্ছে। তাহলে আশা করি আমরা আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল সেটা আমরা প্রমাণ করে দিয়েছি। আমাদের প্রমাণ করতে বলেছিল যে জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে, তো জ্যাটিকে সমান দুই খণ্ডে খণ্ডিত করে দিয়েছে, এই যে দুটো টুকরো পেয়েছে সেই দুটো টুকরো সমান, এটা আমাকে প্রমাণ করতে বলেছিল, এটা আমি প্রমাণ করলাম, প্রমাণিত লিখে দিয়ে দেবো। এইটা দেখো 2002, 6 এবং 2022-এ মাধ্যমিকে এসেছিল। আমরা এই যে যেটা করলাম আজকে প্রমাণ, পরের দিন যে প্রমাণটা করব উপপাদ্যের ঠিক এর উল্টোটা করবো, অর্থাৎ আজকে যেটা দেওয়া ছিল, আজকে যেটা দেওয়া রয়েছে আর যেটা আমরা দেখিয়েছি, পরের দিন আমরা যেটা দেখিয়েছি সেটা দেওয়া থাকবে, আর যেটা দেওয়া রয়েছে সেটা দেখাতে হবে, ঠিক উল্টোটা। যেদিনকে আগের দিন যেটা করাবো, নেক্সট দিন যখন করাবো তখন আমরা এটা আরো ভালো করে বুঝিয়ে দেবো। এই ধারণাটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু কিছু অঙ্ক করতে পারবো। সে অঙ্কগুলো দেখাচ্ছি, তোমরা এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বইতে লেখা আছে একই জিনিস, যেটা ভালো লাগে সেটা দেখো, কিন্তু বারবার এটা প্র্যাকটিস করো, যেহেতু মাধ্যমিকে এসেছিল। এবার এখান থেকে অঙ্ক কি দিতে পারে, দেখো আমি এখানে, দেখো তোমাদের অঙ্ক যেটা দিতে পারে, পরীক্ষায় এরকম বলে দিলাম, একটা নিজের মতো করে একটা অঙ্ক তৈরি করছি, পরীক্ষায় বলে দিল ধরো একটা বৃত্ত দেওয়া আছে, সেই বৃত্তটার ব্যাস হচ্ছে, বৃত্তের ব্যাস 20 সেন্টিমিটার, বৃত্তের ব্যাস বলে দিয়েছে 20 সেন্টিমিটার, এবং বৃত্তের কেন্দ্র থেকে একটা জ্যায়ের উপর লম্ব টেনেছি, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব টেনেছি, সে লম্ব দূরত্ব, জ্যায়ের উপর লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব মনে করো 8 সেন্টিমিটার, জ্যায়ের উপর লম্ব দূরত্ব 8 সেন্টিমিটার। তাই যদি হয় তাহলে জ্যায়ের মাপটা কত হবে, যে জ্যায়ের উপর লম্ব দূরত্ব 8 সেন্টিমিটার হচ্ছে, সেই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে। এরকম একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় খুব দেয়, শুধুমাত্র সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যেতে পারে। তো কি দেওয়া আছে, দেওয়া আছে একটি বৃত্তের ব্যাস 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার ব্যাস মানে আমরা যেটা ধরবো, বৃত্তের কেন্দ্রের নাম দিয়ে দাও ও, ব্যাস বলতে এটা হচ্ছে ব্যাস। আমি যদি দেখি এ থেকে বি পর্যন্ত নাম দিই, তাহলে এ বি হচ্ছে ব্যাস, যার দৈর্ঘ্য হচ্ছে 20। বলেছে যে এই বৃত্তের জ্যা এর উপর একটা লম্ব টানলে যে লম্ব দূরত্ব হচ্ছে, ধরে নিচ্ছি এটা হচ্ছে জ্যা, ধরে নিচ্ছি এ বি হচ্ছে জ্যা, এর নামটা সেক্ষেত্রে পাল্টে দিই, এটাকে
পিকিউ করি, তাহলে আগের উপপাদ্যের ছবির সঙ্গে মিল থাকবে। লম্ব দূরত্ব যেটা বলেছে, লম্ব দূরত্ব ও থেকে এ বের উপর যে লম্ব টানি সেই দূরত্বটা যেটা হচ্ছে সেটা বলে দিয়েছে 8 সেন্টিমিটার। যদি ডি নাম দিই তাহলে ওডি হচ্ছে 8। তাই যদি হয় তাহলে জ্যায়ের দৈর্ঘ্য এ বি সমান কত, অর্থাৎ আমাকে বের করতে বলেছে এ বি সমান কত। এটা হচ্ছে অঙ্ক। কি দেওয়া আছে? দেওয়া আছে লম্ব দূরত্ব, দেওয়া আছে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। তো এইটা করতে গেলে আমি যে ছবিটা এঁকেছিলাম সেই ছবিটা আঁকার চেষ্টা করি। ও থেকে পি থেকে কিউ পর্যন্ত কত দূরত্ব স্যার? 20। পি থেকে কিউ পর্যন্ত যদি 20 হয়, পি থেকে ও পর্যন্ত কত হবে? অর্ধেক হবে, কারণ এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা অর্ধেক, এই দুটো সমান, এই টুকরোটার এই টুকরোটার সমান একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই টুকরোটা হবে 10, এই টুকরোটা হবে 10, এটা 10, এটা 10 হবে। বুঝতেই পারছো? আমি ছবিটা যদি কমপ্লিট করে দিই, এবার ছবিটা কমপ্লিট করে দিলাম, যখন একটা ছবি, এটা যদি 10 হয়, এটা কত হবে স্যার? এটাও 10 হবে, একই বৃত্তের ব্যাসার্ধ। এটা হয়ে গেল 10। কি পেলাম? পেলাম একটা সমকোণী ত্রিভুজ, এ ডি ও, এ ডি ও একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি। দেখো ত্রিভুজটা কি পেয়েছি, এই ত্রিভুজের যেহেতু এটা লম্ব টেনেছিলাম, এই কোণটা সমকোণ ছিল। এবার সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্যের তোমরা প্রপার্টি জানো, ধর্ম জানো। কি ধর্ম? যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এই তিনটে বাহুর মধ্যে সম্পর্ক আমরা পিথাগোরাসের উপপাদ্যে শিখেছি। লম্ব স্কোয়ার, লম্বকে এখানে ও থেকে ডি পর্যন্ত, ও ডি লম্ব স্কোয়ার প্লাস ভূমি বলতে এ থেকে ডি পর্যন্ত, এ ডি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। সমকোণের বিপরীত বাহু যেটা, সেটাকে অতিভুজ বলে। অতিভুজ এই ক্ষেত্রে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে, তাহলে অতিভুজ হচ্ছে 10-এর স্কোয়ার। আমি লিখলাম, বা 10টা পরে লিখছি, ও এ স্কোয়ার। এবার মানগুলো বসিয়ে দাও। ও থেকে ডি পর্যন্ত কত? লম্ব যেটা ছিল এই ত্রিভুজের ক্ষেত্রে, লম্বটা হচ্ছে 8 স্কোয়ার প্লাস এডি, এডি কত জানি না, বের করতে হবে, এডি স্কোয়ার সমান ও এ স্কোয়ার। ও এটা ছিল অতিভুজ বা যেটা বৃত্তের ক্ষেত্রে একটা ব্যাসার্ধ হয়ে যাচ্ছে, ও এর মান 10 লিখে দিলাম। আমি যেটা বের করব, এডির ভ্যালুটা বের করব, এ থেকে ডি পর্যন্ত ভ্যালুটা বের করব। কেন? কারণ এডি আর বিডি সমান। এডি যদি বের করতে পারি, যদি এডি কিছু একটা বেরোয়, কথার কথা এডি যদি 3 সেন্টিমিটার বেরোয়, তাহলে বিডি কত হবে? বিডিও 3 সেন্টিমিটার হবে, একটু আগে আমরা প্রমাণ করলাম। তাহলে এটা বের করতে পারলে তার দ্বিগুণ করে দিলে পুরোটা হয়ে যাচ্ছে। এডিটা আমি বের করছি। এডিটা বের করতে গেলে সমান চিহ্নের বাঁ দিকে শুধু এডিকে রাখবো, সমান চিহ্নের বাঁ দিকে এডির সঙ্গে মানে এডি স্কোয়ারের সঙ্গে 8 স্কোয়ার আছে, 8 স্কোয়ারকে সমান চিহ্নের ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। সমান চিহ্নের ডান দিকে অলরেডি 10-এর স্কোয়ার আছে, 10-এর স্কোয়ার মানে 100, 8-এর স্কোয়ার সমান চিহ্নের বাঁ দিকে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি, 8-এর স্কোয়ার মানে 64। এবার 100 থেকে 64 যদি মাইনাস করা যায় তাহলে এটা হয়ে যাচ্ছে 36। তাহলে এ ডি স্কোয়ার সমান পেয়ে গেলাম 36। এডি সমান কত? স্কোয়ারটাকে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি, স্কোয়ারটা ডান দিকে পাঠিয়ে দিলে রুট হয়ে যায় 36। 36 মানে 6 ইন্টু 6 সমান 36, রুটের মধ্যে দুটো থাকলে একটা বেরোয়। তাহলে এডি সমান বেরিয়ে গেল 6 সেন্টিমিটার। এ থেকে ডি পর্যন্ত যদি 6 সেন্টিমিটার বেরোয়, তাহলে উপপাদ্যে যেটা শিখলাম ডি থেকে বি পর্যন্ত এটাও 6 সেন্টিমিটার হবে। তাহলে পুরো এবিটা হবে 12 সেন্টিমিটার। পুরো এবিটা কত হবে? 12 সেন্টিমিটার হবে। দেখো আমরা যদি এই উপপাদ্যটা না শিখতাম বা না জানতাম, তাহলে কিন্তু আমি এডি কত সেটা বের করার ফলেও বা বের করেও আমি কিন্তু বিডি কত বলতে পারতাম না, যদি আমরা না জানতাম। আমরা জানি যে লম্বভাবে পড়লে পরে জ্যায়ের উপর সেটা সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই টুকরোটা এই টুকরোটা সমান আমরা শিখেছি, তাহলে একটা টুকরো বের করলাম, পরের টুকরোটা আমি বের করার দরকারই নেই, পরের টুকরোটা বলে দিলাম 6। 6 প্লাস 6 ইকুয়াল টু 12। তাহলে এ থেকে বি যে জ্যাটা নিয়েছিলাম সেই জ্যায়ের দূরত্ব হচ্ছে 12। এরকম একটা অঙ্ক কিন্তু তোমাদের মাধ্যমিকে বা টেস্ট পেপারে বহু জায়গায় তোমরা দেখতে পারবে। সংখ্যাগুলো আলাদা আলাদা থাকতে পারে, কিছু একটা যাই থাকুক না কেন, সিস্টেম একই সিস্টেম করবে। শুধুমাত্র এখানে পিথাগোরাস ব্যবহার করেছি, যেখানে অ্যাপ্লাই করেছি। তোমরা জানো যে যেহেতু এটা উপপাদ্য তোমরা পড়বে কিছুদিন পরে, থার্ড সামেটিভে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই জিনিসটা আমরা লিখতে পারি। তোমরা এটা ক্লাস 9-এও দেখেছো। তো সেইটাকে কাজে লাগিয়ে তিনটে বাহুর মধ্যে দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল। একটা দৈর্ঘ্য ছিল
লম্বের দৈর্ঘ্য বলে দেওয়া ছিল আর একটা অতিভুজের দৈর্ঘ্য বলে দেওয়া ছিল, লম্ব বলে দেওয়া ছিল আর অতিভুজ বলে দেওয়া ছিল। ভূমিটা ছিল না বলা, ভূমিটাকে আমরা দুটোর সাহায্যে বের করে দেখলাম 6 হচ্ছে। আশা করি